বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। দেখে নেব খেলার সময় শিরোনাম। কানপুর টেস্টে বৃষ্টিতে পুরো দিনের খেলা ভেস্তে যাওয়ায় হতাশ শান্ত। বদলে যাওয়া উইকেটে ব্যাটিং চ্যালেঞ্জ দেখছেন টাইগার অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে দল ঘোষণা ভারতের। অভিষেকের অপেক্ষায় 3 মুখ, মিরাজকে ফিরিয়ে রোববার দল দেবে বিসিবি। নির্বাচনের কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ নিয়ে বাফুফেতে হট্টগোল। কর্মকর্তাদের শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ, ব্যবস্থা নেবে ফুটবল ফেডারেশন। এদিকে বৃষ্টিতে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা ভেস্তে যাওয়ায় হতাশ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিনে খেলা শুরু হলে পিচ দীর্ঘ সময় কভারে ঢাকা থাকায় ব্যাটারদের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন তিনি। শান্তর মতে কানপুরে টেস্টে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। মুশফিক সাকিবদের কাছে চান বড় রানের পার্টনারশিপ। মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। গ্রিন পার্কে সব চেষ্টাই ব্যর্থ। বৃষ্টির বাগড়ায় হোটেলবন্দি ক্রিকেটারদের একদিনের ছুটি। সাকিব রোহিতরা মাঠে আসলেন ঠিকই, তবে দ্রুতই ফিরে যান টিম হোটেলে। জয় হার তো পরের আলোচ্য, আগে ম্যাচ মাঠে গড়ানো চাই। সারাদিন অপেক্ষার পর সেই খেলা না হওয়ায় যার পর্নাই হতাশ গোটা দল। টাইগার অধিনায়কও লুকাননি তার আক্ষেপ। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, কিছুক্ষণ খেলাও হলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আজকে সারাদিনই খেলা হয়নি। সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফ্রাস্ট্রেটিং, বাট আসলে কিছু করারও নাই, এটা আসলে আমাদের কন্ট্রোলেও নাই, বাট খেলা হলে ভালো লাগতো। এখন পর্যন্ত প্রথম দিন যে 35 ওভার খেলা হয়েছে তাতে বাংলাদেশ ভারত সমানে সমান। তবে টাইগারদের পক্ষে সেই পাল্লা ভারী করতে বাকি ব্যাটসম্যানদের কাছে বড় পার্টনারশিপ চাওয়া শান্তর। একটা উইকেট আমাদের বেশি পড়েছে, আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি, স্টার্টটাও ভালো হয়েছিল, বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি। সো এখন আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে, এখান থেকে যদি দুইটা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব। তবে সেখানে যে চ্যালেঞ্জগুলো আছে তাও মনে করিয়ে দিলেন টাইগার কাপ্তান। বৃষ্টি উইকেট চলে যেতে পারে বোলারদের পক্ষে। উইকেট ভালোই ছিল, আমার মনে হয় চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি, বৃষ্টিতে অন অ্যান্ড অফ একটা খেলা হচ্ছে, কারণ লম্বা সময় ধরে খেলা হচ্ছে না, যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার। বাট তাছাড়া আমি বলবো যে উইকেট সোফার ভালোই ছিল, বাট আমাদের সামনে হয়তো ডে 3, ডে 4 যেহেতু বৃষ্টি ওইরকম রোদও পাচ্ছে না, সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন বোঝা যাবে। বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট বলেই কানপুরে ইতিবাচক কিছু করতে চায় বাংলাদেশ, কিন্তু প্রশ্ন বৃষ্টি তা করার সুযোগ দেবে তো? মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। সাকিব আল হাসানের হঠাৎ অবসরের ঘোষণা অবাক করেছে স্পিনার রিশাদ হোসেনকে। তবে বোলিংয়ে দ্রুতই সাকিবের শূন্যতা কাটিয়ে উঠবেন বাকি স্পিনাররা, বিশ্বাস এই লেগির। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ভারতের বিপক্ষে টি-20তে বাংলাদেশ খেলতে নামবে বলেও মন্তব্য করেন রিশাদ। জানিয়েছেন আসন্ন বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে নিজের পরিকল্পনাও। মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো ফ্লাডলাইটের আলোতে ম্যাচ আবহে টি-20 দলের অনুশীলন। আগের দিন রান না পাওয়ার আক্ষেপ মেটান মাহমুদুল্লাহ রিয়াদ। ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের 2 হটকেক রিশাদ মোস্তাফিজের বল বাউন্ডারি ছাড়ান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে 3 ম্যাচই হবে ফ্লাডলাইটে, সেখানে মানিয়ে নিতে টিম ম্যানেজমেন্টের বিশেষ পরিকল্পনা। 3 মাস হয়েছে টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়া বরাবরই ভয়ঙ্কর, তারপরও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন রিশাদ হোসেন। টি-20 র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া, তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো, তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। টি-20 বিশ্বকাপে বল হাতে সবার নজর কেড়েছেন রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিং পারফরমেন্স দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। সেই সুবাদে বিগ ব্যাশেও দল পেয়েছেন। হোবার্ট হ্যারিকেন্সে পুরো মৌসুম খেলতে না পারলেও সুযোগটা কাজে লাগাতে চান এই লেগি। জানান আইপিএল নিয়ে নিজের স্বপ্নের কথাও। সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো, তো আমারও এরকম ইচ্ছা আছে কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ। যে কোনো সুযোগে তো ভালো লাগে, তো আমি এক্সাইটেড হইলে আবার বেশি খুশিও হইলে আর কি। তো আমি নর্মাল আছি যে খেলার সুযোগ
পাইলে অপরচুনিটি হলে আমি ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝে হঠাৎই অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তার এমন সিদ্ধান্ত সতীর্থদের কিছুটা অবাকই করেছে। টি-20 সিরিজে সাকিবের শূন্যতা কাটাতে এরই মধ্যে লেগ স্পিনারদের নিয়ে কাজ করেছেন স্থানীয় কোচরা। সাকিবের শূন্যতা দল দ্রুতই কাটিয়ে উঠবে বিশ্বাস রিশাদের। সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টের ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার। যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় কি ইন্ডিয়ার মাটিতে এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাভার করা যায় কি ওনার জায়গাটা। আগামী মঙ্গলবার ভারত যাবে টি-20 স্কোয়াডের সদস্যরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে সাকিব পরবর্তী যুগে পা রাখতে যাচ্ছে টাইগার ক্রিকেট। দেশসেরা অলরাউন্ডারের শূন্যতা পূরণে 1.5 বছর পর এই ফরম্যাটে ফেরানো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। বিশ্বকাপ ব্যর্থতায় তানজিদ তামিমের জায়গায় ওপেনিং পজিশনে লিটনের সঙ্গী হবেন পারভেজ ইমন। তানভীর ইসলামের ইনজুরিতে প্রথমবারের মতো মূল দলে ডাক পাচ্ছেন রকিবুল হাসান, আর বাদ যাচ্ছেন সৌম্য সরকার। রোববার ঘোষণা করা হবে 15 সদস্যের দল। ম্যাচ সিনারিও, ফিটনেস ক্যাম্পের পর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজকে সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সাদা বলের স্কোয়াড। সবশেষ টি-20 বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আসাটাই অবধারিত। সাকিব পরবর্তী যুগে পা রাখবে বাংলাদেশ। মিডল অর্ডারে ব্যাটিং শক্তিমত্তা বাড়ানোর পাশাপাশি স্কোয়াডে রাখতে হবে একজন বাড়তি স্পিনার। একের ভেতর 2-এর শূন্যতা পূরণে 1.5 বছর পর আবারও ফেরানো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। টেস্ট স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সাদা বলের ক্যাম্পে ছিলেন না মিরাজ। আন্তর্জাতিক টি-20তে শেষবার দেশের জার্সি গায়ে চাপিয়েছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজে। ভারতের বিপক্ষে তার প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করে দিলেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ওপেনিং পজিশনেও এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ব্যর্থ বিশ্বকাপ কাটানো ওপেনার তানজিদ তামিম কাটা পড়তে যাচ্ছেন। এইচপির পর প্রস্তুতি ক্যাম্পে পারফরমেন্সের কারণে দলের প্রথম পছন্দ পারভেজ ইমন। জিসান আলমকে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা জোরালো হলেও আপাতত অপেক্ষা বাড়ছে 19 বছর বয়সী এই টপ অর্ডারের। কারণটা মূলত লেফট রাইট কম্বিনেশন। ডানহাতি লিটনের সঙ্গী, তাই বাঁহাতি ইমন। ব্যাকআপ উইকেট কিপার হিসেবে জাকির আলীকে নিলে ভারত সিরিজের 15 জনের তালিকায় 9 জনের জায়গা কনফার্ম। অধিনায়ক শান্ত, ওপেনিংয়ে লিটন, মিডল অর্ডারে তাওহিদ হৃদয় আর লেগ স্পিনার রিশাদ। পেস ইউনিটে মুস্তাক শরীফুল, তাসকিন তানজিমও টি-20 স্কোয়াডের সঙ্গী। টেস্টে ভালো করলেও এই সিরিজে হাসান মাহমুদের থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। প্রস্তুতি ম্যাচে ভালো করায় ফিরতে পারেন শামীম পাটোয়ারি। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন আন্তর্জাতিক ম্যাচ। যদিও 15 জনের চূড়ান্ত তালিকায় কে জায়গা পাবেন তা নিশ্চিত নয়। সাকিব আল হাসান না থাকায় বাড়তি স্পিনার হিসেবে সুযোগ দেওয়ার কথা ছিল আরেক বাঁহাতি তানভীর ইসলামকে। তবে এই ক্রিকেটার ইনজুরিতে থাকায় সুযোগ পাচ্ছেন রকিবুল হাসান। এশিয়ান গেমসের হিসেব বাদ দিলে এটাই তার প্রথম ন্যাশনাল টিম কল। ভারতের 3টি ভিন্ন ভেন্যুতে 3 টি-20 খেলবে টাইগাররা। শেষবার সেখানে খেলা 3 ম্যাচের টি-20 সিরিজে 2-1 ব্যবধানে হারে লাল সবুজের প্রতিনিধিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে বাংলাদেশ সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। তালিকায় জায়গা করে নিয়েছেন আইপিএলে গতির ঝড় তোলা পেসার মায়াঙ্ক যাদব। 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে বিশ্রাম দেয়া হয়েছে একাধিক ক্রিকেটারকে। নেই জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, গিল কিংবা সিরাজ। বরং এদের জায়গায় নতুনদের বাজিয়ে দেখতে চায় বিসিসিআই। 22 বছর বয়সী মায়াঙ্ক বাদে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার হর্ষিত রানা ও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। উইকেটকিপার হিসেবে জিতেশ শর্মা ছাড়াও ফেরানো হয়েছে সঞ্জু স্যামসনকে। স্পিন ডিপার্টমেন্টে 3 বছর পর ডাক পেয়েছেন বরুণ চক্রবর্তী। এছাড়া রাখা হয়েছে আইপিএল মাতানো রায়ান পরাগ ও অভিষেক শর্মাকে। এ দুজনেরই বল হাতে বোলিং করার অভিজ্ঞতা রয়েছে। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আগামী 6 অক্টোবর গোয়ালিয়রে। সুধীর গৌতম, রামবাবু আর দীপক প্যাটেল
ভারতীয় ক্রিকেটের 3 আইকনিক ফ্যান। বিশ্বের যে প্রান্তেই টিম ইন্ডিয়া খেলুক না কেন ছুটে যান এই 3 জন। একাধিকবার গেছেন বাংলাদেশেও। মুগ্ধ লাল সবুজের আতিথেয়তায়। কানপুরে টিম ইন্ডিয়ার এই 3 সমর্থকের সঙ্গে কথা বলেছেন মাহবুব রিমন। অভিযোগ পাল্টা অভিযোগ, যুক্তি খণ্ডন। তবে বাস্তবতা যাই হোক, এই ছবিটা ক্রিকেট ভক্তদের জন্য স্বস্তির নয় মোটেও। ভারতের মাটিতে এসে ভারতীয় সমর্থকদের হাতে নিগৃহীত বাংলার ক্রিকেটের আইকনিক ফ্যান টাইগার রবি। ইউপি পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হলেও নিজের দাবির পক্ষে অবিচল রবি। রবি কিংবা শোয়েব বাংলাদেশের, তবে আইকনিক ফ্যান আছে টিম ইন্ডিয়ারও, যার শুরুটা করেছিলেন বিহারের মুজাফফরপুরে জন্ম নেয়া সুধীর কুমার গৌতম। বিশ্বের ক্রিকেট খেলুড়ে যত দেশ আছে যেখানে মেন ইন ব্লু গিয়েছে, সব জায়গায় টিম ইন্ডিয়ার পক্ষে স্লোগান ধরেছেন সুধীর। পরবর্তীতে তার দেখানো সেই পথে হেঁটেছেন রামবাবু, দীপক প্যাটেলরা। তবে সুধীর অনুপ্রেরণা পেয়েছিলেন পাকিস্তানের আইকনিক ফ্যান আব্দুল জলিলের কাছ থেকে। हमारे एक पाकिस्तान चाचा है जो मोहम्मद अब्दुल जलील। পাকিস্তানের মোহাম্মদ আব্দুল জলিল চাচাকে দেখেই আমার শুরু। 1996 সালে শারজাতে তাকে দেখেছিলাম এক হাতে প্ল্যাকার্ড, অন্য হাতে দেশের পতাকা নিয়ে সমর্থন দিতে। 2001 সালের 19 জানুয়ারি ইডেন গার্ডেন্সে আমি প্রথম ম্যাচ দেখি। সচিনকে দেখতে আমি 1000 কিলোমিটারের বেশি পথ সাইকেল চালিয়েছিলাম। আমি সাইকেল চালিয়ে বাংলাদেশেও গিয়েছি। তো মুলাকাত হই। সব মিলিয়ে এ পর্যন্ত 14 বার বাংলাদেশে এসেছেন সুধীর। মুগ্ধ হয়েছেন লাল সবুজের দেশের মানুষগুলোর আতিথেয়তায়। রামবাবু, দীপক প্যাটেলের কণ্ঠেও প্রশংসা ঝরল বাংলাদেশ নিয়ে। ঢাকার খাবার, বিশেষ করে ফুচকা আমার খুবই পছন্দ। এর বাইরে খাসির বিরিয়ানি আমার পছন্দের। তবে সবচেয়ে ইতিবাচক ব্যাপার হলো সেখানকার মানুষ। তারা আমাদের যেভাবে গ্রহণ করে তা সত্যি অসাধারণ। मैंने बांग्लादेश 14 बार जा चुके। আমি 14 বার বাংলাদেশে গিয়েছি। 2007 সালে প্রথম। একবার বাদ দিলে আমার বাংলাদেশের অভিজ্ঞতা দারুণ। সেখানে আমার অনেক বন্ধু আছে। আমি যতবার বাংলাদেশে যাই সেখানে সময়টা উপভোগ করি। लाइफ में पहली बार बांग्लादेश साइकिल से गए थे 2007 में। বাংলাদেশে নিজেদের ইতিবাচক অভিজ্ঞতার কথা জানালেও সুধীর রামবাবুর দেশেই হেনস্থার শিকার হতে হয় টাইগার রবিকে। তবে আছে ভিন্ন চিত্র। এ যেমন শোয়েব আলীর সঙ্গে সেলফি তুলতে ভারতীয় সমর্থকরা ধরেন লম্বা লাইন। পার্থক্যটা হয়তো এখানেই। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। এবার নারী ক্রিকেট। বিশ্বকাপে শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শ্রীলঙ্কার কাছে প্রথম প্রস্তুতি ম্যাচে 33 রানে হেরে গেছে বাঘিনীরা। প্রথমে ব্যাট করে 7 উইকেটে 143 রান করে শ্রীলঙ্কা। জবাবে 9 উইকেটে বাংলাদেশ থামে 110 রানে। ব্যাটিংয়ে নেমে 37 রানের উদ্বোধনী জুটি করে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে হতাশ করেন অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে দুর্দান্ত ব্যাটিং করেন হাসিনী পেরেরা। তার 43 এবং সিলভার 30 রানে ভর করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রান করে লঙ্কান নারীরা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডারের প্রথম 3 জনের কেউই ছুঁতে পারেননি 2 অঙ্কের রান। নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে সর্বোচ্চ 30। শেষ দিকে দিশা খেলেন 25 রানের ইনিংস। 110 রানে থামে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা জয় পায় 33 রানে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনাও। এবার কাউন্সিলরশিপ ফর্ম নিয়ে বাফুফে ভবনে হট্টগোল করেছেন বেশ কজন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বাফুফের বেশ কজন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। এদিকে এই অপ্রীতিকর ঘটনা নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। হঠাৎ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে হট্টগোল। বাফুফেতে হাজির বেশ কয়েকজন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক। তাদের অভিযোগ কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ নিয়ে অনিয়ম করছে ফুটবল ফেডারেশন। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ও উমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। সংগঠকদের মাঝে ছিলেন ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটি থেকে বহিষ্কৃত হওয়া মহিউদ্দিন বুলবুল। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন তিনি।
এক পর্যায়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। অভিযোগ আছে আবদ্ধ রুমে নিয়ে বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তাকে শারীরিকভাবে নির্যাতন করারও, যদিও তা অস্বীকার করেছেন অভিযোগ নিয়ে আসা সংগঠকরা। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। যেভাবে কথা হয়েছে, তুষার সাহেব সাধারণ সম্পাদক, ওনার আন্তরিকতায় এবং মিঠু সাহেব ওনাদের আন্তরিকতায় ওনারাই এখানে পরিসমাপ্তি করেছেন। ফুটবলকে যেমনি তৃণমূলে ধ্বংস করা হয়েছে, সেই পায় তারা আবারও প্রহসনের নির্বাচন করার জন্য সভাপতি মহোদয়ের রুমে কিরণ বসে এই গুটিগুলো চলতেছে। আমরা জানতে চেয়েছি যে আমরা যে এগুলি পাই নাই, কোন প্রক্রিয়ায় দিলেন, আমাদের ডকুমেন্ট দেখাইতে পারেন। উত্তেজনার জেরে বাফুফে ভবনে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলে যান তারা। এদিকে বাফুফের কাউন্সিলরশিপ নিয়ে সংগঠকদের আনা অভিযোগের সত্যতা উড়িয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। অপ্রীতিকর এই ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নিয়ম অনুযায়ী আমরা সকল ডেলিগেট ফর্ম আমরা সব জেলায় পাঠিয়েছি এবং সেই ভিত্তিতেই কিন্তু তারা একটা কমপ্লেন করেছে। আমরা তার কমপ্লেনটা আমলে নিয়ে একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুগ ব্যবস্থা নিব। পুরো ঘটনা চলাকালীন বাফুফে ভবনে ছিলেন কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণ। সংগঠকরা চলে গেলে একই গাড়িতে করে ফুটবল ফেডারেশন ত্যাগ করেন তারাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে লা লিগার খবর। রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত রাখতে আজ ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ হলেও শক্তি পরিসংখ্যানে ম্যাচে ফেভারিট কাতালানরা। এল সাদার স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। লা লিগায় গেল মৌসুমে বার্সেলোনার শিরোপার লড়াইটা ছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে। একটা সময় পর্যন্ত বার্সা শীর্ষস্থানটা দখল করে রাখলেও শেষমেশ হতাশাই সঙ্গী হয়েছে কাতালানদের। চলতি মৌসুমেও একই চিত্র পয়েন্ট টেবিলের। তাই আগেভাগই লস ব্লাঙ্কোদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে রাখতে চায় বার্সা, যদিও মাথায় রয়েছে হাজারো দুশ্চিন্তা। এল সাদার স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচে শক্তি পরিসংখ্যান সবকিছুতেই এগিয়ে কাতালানরা। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট 53 বারের দেখায় বার্সার 33 জয়ের বিপরীতে ওসাসুনা জয় পেয়েছে মাত্র 7 ম্যাচে। এছাড়া চলতি মৌসুমেও খুব একটা ভালো ছন্দে নেই ক্লাবটি। টেবিলের 7 নম্বরে অবস্থান তাদের। তারপরে ওসাসুনাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বার্সার, কেননা কাতালানদের বিপক্ষে 7 জয়ের মধ্যে ওসাসুনা 5 জয় পেয়েছে নিজেদের মাঠে। এছাড়া লা লিগায় বার্সার হারের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। কাতালানদের চেয়ে 4 পয়েন্টে পিছিয়ে লস ব্লাঙ্কোস। বার্সা হারলেই তাদের কাঁধে নিঃশ্বাস ফেলবে আনচেলত্তির দল। তবে এত কিছু নিয়ে ভাবছে না কাতালানরা, তাদের চিন্তা অন্য জায়গায়। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ভয়াবহ ইনজুরিতে পড়ে ছিটকে যান দলের প্রধান গোলরক্ষক টের স্টেগান। গেতাফের বিপক্ষে গোলপোস্টের দায়িত্ব সামলেছেন সোতোরেস। তবে ম্যাচ জিতল তার উপর খুব একটা ভরসা করতে পারছে না বার্সা ম্যানেজমেন্ট। মৌসুমের মাঝপথে খুঁজছে নতুন কাউকে। শুধু স্টেগান নয়, ডি ইয়ং, রোনাল্ড আরাউহো, ফেরমিন লোপেজ, দানি অলমোদের এই ম্যাচে পাওয়া যাচ্ছে না। ম্যাচে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনের দল মাঠে নামাতে পারেন বার্সা বস হ্যান্সি ফ্লিক। তামিম হোসেন, সময় সংবাদ। এবারের ভারত সফরে একের পর এক নেতিবাচক খবর শুনতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। চলমান কানপুর টেস্টের পাশাপাশি গোয়ালিয়রের টি-20 ম্যাচেও রয়েছে নিরাপত্তা শঙ্কা। আর এসবের মাঝেই বেঙ্গালুরুতে একটি হোটেলে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাতনামারা, যে কারণে সেখানে আইপিএল গভর্নিং কাউন্সিলের সভা পেছাতে বাধ্য হয় বিসিসিআই। বোর্ডের বার্ষিক সাধারণ সভার আগে তৈরি হয় উদ্বেগ, উৎকণ্ঠা। হঠাৎই ভারত জুড়ে উত্তেজনা। একের পর এক হামলার হুমকিতে ক্রিকেট আঙ্গনে শঙ্কা। বাংলাদেশ ভারত সিরিজ ঘিরে কানপুর ও গোয়ালিয়রে বিক্ষোভ, হরতাল সহ নানা হুমকির পর নিরাপত্তা জোরদার করতে বাধ্য হয় সরকার। এবার বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভার আগ মুহূর্তে বেঙ্গালুরুতে বোমা হামলার হুমকিতে উদ্বেগ চরমে।
আইপিএল এর গভর্নিং কাউন্সিল মিটিং এর পূর্ব নির্ধারিত ভেন্যু বেঙ্গালুরুর ফোর সিজনস হোটেল। নির্ধারিত সময়ে যে সভায় অংশ নিতে সেখানে উপস্থিত হন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল, বিসিসিআই সেক্রেটারি ও আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া জয় শাহ এবং বিসিসিআই ট্রেজারার আশিস শেলার সহ ভারতীয় ক্রিকেটের উচ্চ পদস্থ কর্মকর্তারা। কিন্তু হঠাৎ করে এক ইমেইলে বেঙ্গালুরুতে তোলপাড়। ফোর সিজনস হোটেল থেকে 6 কিলোমিটার দূরের আরেক হোটেল দ্য তাজ ওয়েস্ট এন্ড কর্তৃপক্ষের কাছে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠায় অজ্ঞাতনামারা। তল্লাশি চালিয়ে পুলিশ সেখানে বিপজ্জনক কিছু না পেলেও গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে কারণেই আইপিএল এর সভা পেছানো হয় পাক্কা 7 ঘন্টা। ওই একই হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভাও। নানা কারণে যে সভাটি ইন্ডিয়ান ক্রিকেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মিটিং এর এজেন্ডা মোট 18টি। আইসিসির চেয়ারম্যান হিসেবে ডিসেম্বরে দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ। তার জায়গায় ভারতীয় বোর্ডের নতুন সেক্রেটারি কে হবেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই। নিশ্চয়ই এ বিষয়ে আলোচনা হবে সেখানে। এজিএম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এতদিন আইসিসিতে বিসিসিআই এর স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয় দেখভাল করতেন জয় শাহ। এই দায়িত্ব পালনে নতুন কাউকে নিয়োগ দেয়া হতে পারে। আবার বিসিসিআই সভাপতি রজার বিনিও হয়ে উঠতে পারেন সর্বেসর্বা। মাকসুম আলম খান, সময় সংবাদ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে জটিলতার অবসান ঘটতে পারে সেখানেই। আলোচনায় আরও প্রাধান্য পাবে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি নির্ধারণের বিষয়টিও। আগামী 20 অক্টোবর নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে আলোচনায় বসবেন এই দুই বোর্ড প্রধান বলে খবর প্রকাশ করেছে দুদেশের গণমাধ্যম। ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। 2025-এ অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে নারাজ, এমন খবর বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। তবে এবার হয়তো অবসান ঘটতে যাচ্ছে জটিলতার। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে ইতোমধ্যেই ভেন্যু সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। টুর্নামেন্টের আয়োজন অনেকখানি গুছিয়ে এনেছে দেশটি। অংশগ্রহণকারী অন্য দলগুলোর পাকিস্তানে খেলতে যেতে আপত্তি না থাকলেও ভারতের আপত্তিতে গুঞ্জন শোনা যাচ্ছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের। নিরপেক্ষ ভেন্যুতে মাঠে গড়াতে পারে ভারতের ম্যাচগুলো। তবে তা নিয়েও এখনও নিশ্চিত কিছুই জানা যায়নি আইসিসির পক্ষ থেকে। তবে এত সব ধোঁয়াশার অবসান ঘটতে যাচ্ছে চলতি বছর অক্টোবরেই। বিসিসিআই সচিব জয় শাহ আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত পিসিবির সভাপতি মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ হয়নি। তবে নারী টি-20 বিশ্বকাপের ফাইনালের দিন আলোচনায় বসতে যাচ্ছেন এই দুই বোর্ড প্রধান। যে আলোচনায় সমাধান হতে পারে ভারতের পাকিস্তানে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়টি। পাকিস্তানেই ভারতের ম্যাচগুলো মাঠে গড়াবে নাকি নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে মেন ইন ব্লু, তা নিয়েই মূলত আলোচনা করবেন পিসিবির সভাপতি মহসিন নাকভি। আলোচনায় আরও প্রাধান্য পাবে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি নির্ধারণ সহ বেশ কয়েকটি বিষয়, এমন খবর প্রকাশ করেছে দুদেশের বেশ কিছু গণমাধ্যম। আগামী 20 অক্টোবর নারী টি-20 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে। সেখানেই দুই বোর্ড প্রধানের আলোচনায় বসার কথা রয়েছে। সেই মিটিংয়ের পরই চূড়ান্ত সূচি অনুযায়ী সব কাজ গুছিয়ে আনবে পাকিস্তান। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপে খেলতে পাকিস্তান ভারতে গেলেও এবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পাকিস্তানে আসবে কিনা তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ। আগামী মাসে শুরু হচ্ছে তৃতীয় বিভাগের ক্রিকেট লিগ। সেই ইভেন্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে সিসিডিএম। সামনে বিপিএল ও এনসিএল থাকায় সূচি অনুযায়ী লিগ শেষ করার পরিকল্পনা আয়োজকদের। আগের চেয়ে এবারের লিগ জাঁকজমকপূর্ণ করতে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ক্লাবের পক্ষ থেকে লিগের বাজেট সমস্যার বিষয়টিও উত্থাপন করা হয়েছে। আজকে আমরা একটা ডেট ফিক্স করলাম যে একটু দেরি হয়েছে লিগটা, তৃতীয় বিভাগ লিগটা একটু দেরি হচ্ছে কারণ আপনারা জানেন যে পরিস্থিতির কারণে আমাদের এটা 20 দিনের মতো বা 22 দিনের মতো দেরি হয়ে গেছে। আমরা একটা ডেট ফিক্স করেছি আগামী মাসের 7-8 তারিখে দলবদল এবং 14 তারিখে 15 তারিখ লিগ স্টার্ট, 14 তারিখে আপনার ওই ট্রফি আনমেলন হবে আর আপনার 15 তারিখ থেকে আমরা তৃতীয় বিভাগ লিগটা শুরু করে দেবো। এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কানপুর টেস্টে বৃষ্টিতে পুরো দিনের খেলা ভেস্তে যাওয়ায় হতাশ শান্ত। বদলে যাওয়া উইকেটে ব্যাটিং চ্যালেঞ্জ দেখছেন টাইগার অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে দল ঘোষণা ভারতের। অভিষেকের অপেক্ষায় 3 মুখ। মিরাজকে ফিরিয়ে রোববার দল দেবে বিসিবি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।